হ্যালো এভরিওয়ান, সবাইকে আরো একবার ওয়েলকাম জানাচ্ছি আমাদের ভেক্টর ক্লাসে। তো আশা করি সবাই নিশ্চয়ই ভালো আছো। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা সাদিক? কি অবস্থা তন্ময়, রিফাত, হাসান? আশা করছি সবাই নিশ্চয়ই ভালো আছো। এখন সবাই যুক্ত হলে আমরা ক্লাসটা ধীরে ধীরে শুরু করে ফেলবো, ঠিক আছে? আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। তো দেখতে দেখতে ভেক্টরের একদম লাস্টের ক্লাসগুলোর দিকে চলে আসছে, তাই না? আর বেশি দিন কিন্তু আমাদের ভেক্টরের ক্লাস নাই। আমরা ভেক্টরের আজকে 11 নম্বর লেকচারটা পড়বো। তাহলে বোঝা যাচ্ছে যে 13-14টার মতো লেকচার হইতে পারে ম্যাক্সিমাম। সো লাস্টের ক্লাসগুলো আমরা আসলে সলভ ক্লাস করব। হ্যাঁ, সো আমরা লাস্ট ক্লাসে ভেক্টরের স্কেলার গুণন দেখেছিলাম। সো আজকে স্কেলার গুণন একটা হোম টাস্ক দিয়ে রাখছিলাম, ওইটা করব। পাশাপাশি আমরা ভেক্টর গুণন বলে একটা টপিক আছে, সেই টপিকটা আজকে আমরা শুরু করব, ঠিক আছে? এবং এই দুটো পড়া হয়ে গেলে আর একটা ক্লাসে আমরা ভেক্টর ক্যালকুলাস করব, তারপরে আমরা প্রবলেম সলভ করব। ফাইন, ওকে। ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তোমরা যারা যারা সালাম দিচ্ছ, ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি বরাবরের মতো, সবসময় আমি ভালো থাকি। সো ওইভাবে করে আমি ভালো আছি। ওকে, ভেরি গুড। সাদিক বলছে, ভাই স্যার আপনাদের অঙ্কগুলো করছি, দুইবারে মিলছে। ভেরি গুড, ফাইন। স্যার গত দিনে আমার আমার কেমন পরে কমন পরে। আচ্ছা, আমি লিখছিলাম যে আপনি একটা স্লো লিভিং টার্ম টি শার্ট পরছিলেন। ও আচ্ছা, সোল লিভিং, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। ফাইন, তোমার টি শার্ট খেয়াল করো। দ্যাটস মাই গুড। ভাই আজকে খুব স্মার্ট হয়ে আছেন দেখতেছি। খুব স্মার্ট হয়ে আছি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ তাই হয়ে আছি। ফাইন, ওকে 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 ওকে। তোমাদের রেজাল্টের সময় চলে আসতেছে, তাই না? তো তোমাদের রেজাল্টের সময় চলে আসতেছে। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তো তোমাদের রেজাল্ট যে কবে দেয়? আই থিঙ্ক গতকালকে একটা নোটিশ দিচ্ছে যে 30 তারিখে রেজাল্ট দেওয়ার একটা আছে, তাই না? একটা ব্যাপার স্যাপার আছে আর কি। ফাইন, ওকে। তো এবার আসো, আমরা হচ্ছে গিয়ে ক্লাস শুরু করবো। এবং বিফোর ফাদার ডু তোমরা ওই যে সবাই ক্লাসে চলে আসবা। আমি এই পর্যায়ে আশা করছি তোমরা সবাই চলে আসলে আমরা ক্লাসটা শুরু করতে পারবো, তাই না? এবং কিছুটা তো আমরা ভেক্টর পড়েছি। ইন্টারমিডিয়েটে পড়ালেখা কেমন লাগছে তোমাদের? ইন্টারমিডিয়েটে পড়ালেখা কেমন লাগছে? আহ, আমার যেটা মনে হয়, প্রথম প্রথম দিকে খুব একটা ভালো লাগবে না। প্রথম প্রথম দিকে এইচএসসির পড়ালেখা খুব একটা ভালো লাগে। 10 তারিখ দিবে, হ্যাঁ 10 তারিখ, 10 আগস্ট। ভালো হয়েছে। এই যে শরীফা আক্তার বলতো 10 আগস্ট, ভালো হয়েছে একদিক দিয়ে। 10 আগস্ট দিবে, একদিক দিয়ে অনেক ভালো হয়েছে। কেন ভালো হয়েছে? কারণ হচ্ছে যে রেজাল্ট আগে দিলে কি হইতো, আরও 10 দিন তোমরা বেশি বন্ধ পাইলে, তাই না? আজকে 27 তারিখ, তার মানে রেজাল্ট দেওয়ার জন্য এখনও যথেষ্ট সময় বাকি আছে। সো 10 তারিখ দিক রেজাল্ট। আর আমারও ভালো হয়েছে, আমাদেরও ভালো হয়েছে। তার আগে আমাদের ভেক্টর শেষ হয়ে যাবে। আমরা একটা চ্যাপ্টার শেষ করে তারপর রেজাল্ট হাতে নিব। আর আরও আরও বেশি ভালো লাগবে যে এক চ্যাপ্টার শেষ করে, এই এইচএসসির পড়া এক চ্যাপ্টার শেষ করে ভেক্টর ফিজিক্সের একটা বড় অংশ, 10টা চ্যাপ্টার ফার্স্ট পেপারে ধরে দাও, 11টা অ্যাকচুয়ালি, বাট 11টা একটা চ্যাপ্টারই না, পরিমাণগত ওই পরিমাপ ও ভৌত জগৎ, ওরা 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা, যাই হোক। সো 10টা চ্যাপ্টারের মধ্যে তাহলে ভেক্টর হচ্ছে 10%, বাট অ্যাকচুয়ালি ভেক্টর 10% না। ভেক্টর আমি বলবো 20%, ভেক্টর আমি বলবো 20%। ভেক্টর যদি পড়া হয়ে যায় তাইলে আসলে ফিজিক্সের মেইন জগতে আসলে তোমাদের এন্ট্রি হয়ে যাবে খুব সহজে। তো আমরা একটা চ্যাপ্টার পড়েই রেজাল্ট হাতে নিতে পারবো। 10 তারিখের রেজাল্ট, আজকে 27 তারিখ। আশা করা যায় 10 তারিখের আগে আমাদের ভেক্টর শেষ হয়ে যাবে। তাহলে খুব একটা ভালো না, এবার একটা খুব ভালো মোশন আমি যেটা পাচ্ছি, যেটা আমার কাছে খুব আমার আমার ভালো লাগতেছে। আই ডোন্ট নো অ্যাবাউট ইউ গাইজ, বাট আমার কাছে এটা ভালো লাগতেছে যে এইচএসসি 27-28 ব্যাচের সঙ্গে রেজাল্ট দিয়ে পারে নাই, ভেক্টর পড়ানো শেষ। রেজাল্ট দিয়ে পারে নাই, রেজাল্ট দিবে 10 তারিখ, তার আগে ভেক্টর পড়ানো শেষ। এটা বহু বছর পরে আর কি, এত আর্লি এতটুকু পড়া হয়েছে। ভালো লাগতেছে। তোমরা যারা যারা এটার সঙ্গে রেগুলারলি আসো, আমি জানি লাইভে ক্লাসে তোমরা করোই, পাশাপাশি অনেক স্টুডেন্ট আসো এই প্লে লিস্টটা সামনে আসলে করবা, রেজাল্ট দেওয়ার পরে করবা। তো আমার ভালো লাগবে যে তোমরা ক্লাসগুলো করো। ভাই আজকে কি ভেক্টর শেষ হবে? না না না, আজকে ভেক্টর শেষ করবো না, আজকে 11 নম্বর ক্লাস। আস্তে আস্তে পড়াইতেছি তোমাদের সঙ্গে, ভাল লাগতেছে। 12 ক্লাসে শেষ করা যায় তো, আমি হয়তো বা 13-14টা ক্লাস নিব। আজকে 11 নম্বর ক্লাস, নেই না ক্লাস, একটু পড়ালেখা হোক না, নিলে তো ভালো লাগতেছে, আমার তো ভালোই লাগে। উই তাহমিদ হোসেন, উই। যখন তোমরা এনডিসিতে চান্স পেয়ে যাবা, তখন এই উই শব্দটার সঙ্গে অনেক পরিচিত হবা। ওকে,
অপেক্ষা মৃত্যুর থেকেও যন্ত্রণাদায়ক স্যার। হ্যাঁ, তা তো বটেই। অপেক্ষা মৃত্যুর থেকেও যন্ত্রণাদায়ক না, আমার কাছে মনে হয় সব থেকে যন্ত্রণাদায়ক হচ্ছে গিয়ে মৃত্যুর জন্য অপেক্ষা করা, তাই না? ফাইন, যে কোনো অপেক্ষা মৃত্যুর থেকেও যন্ত্রণাদায়ক ডেফিনেটলি না। অপেক্ষাই সুন্দরতম জিনিস। তুমি যখন অপেক্ষা করো তখন তুমি সাবার, ধৈর্যশীল হও। আর ধৈর্যশীল, যে ধৈর্য ধরে তার জন্য সুন্দর কিছু অপেক্ষা করে, তাই না? ওই যে একটা কথা আছে না, একটা কথা না, আমাদের রিলিজি আছে, মানে যারা মুসলিম তাদের জন্য, বাট কথাটা খুবই সুন্দর, যে নিশ্চয়ই সৃষ্টিকর্তা নিশ্চয়ই তোমাকে শীঘ্রই এতটা কিছু দিবে যা তুমি কখনো চিন্তাও করোনি, তাই নি? তাই না? তো আমরা এটা জানি, আমরা যদি অপেক্ষা করি খুব শীঘ্রই ক্রিয়েটর আমাদেরকে এত কিছু দিবেন যত কিছু আমরা কখনো চিন্তাও করি নাই, তাই না? হ্যাঁ, এইচডাব্লিউটাই প্রথমে আমরা করব, আমরা এইচডাব্লিউটাই প্রথমে করব। তাহলে চলো আমরা ক্লাস শুরু করে দেই। তাহলে সেক্ষেত্রে আমরা ক্লাস শুরু করে দেই। সো লাস্ট ক্লাসে আমরা একটা বাড়ির কাজ দিছিলাম। বাড়ির কাজ কি দিছিলাম? যে একটা ভেক্টর যদি থাকে, এ ভেক্টর, যদি এ একটা ভেক্টর থাকে যেটা হচ্ছে এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ, ওকে, এটা একটা ভেক্টর। এই ভেক্টরটার অক্ষত্রয়ের সঙ্গে কোণ নির্ণয় করতে হবে। যে কোনো একটা ভেক্টর দেওয়া আছে, অক্ষত্রয়ের সঙ্গে অক্ষত্রয়ের সাথে কোণ, অক্ষত্রয়ের সাথে কোণ নির্ণয়, অক্ষত্রয়ের সাথে কোণ নির্ণয়। তিনটা অক্ষ আছে, এই তিনটা অক্ষের সঙ্গে আমাদেরকে কোণ নির্ণয় করতে হবে। মানে এই ভেক্টরটা বিভিন্ন অক্ষের সঙ্গে বিভিন্ন কোণে থাকবে, ওই কোণগুলো আমাদেরকে নির্ণয় করতে হবে। তো ব্যাপারটা এরকম, লেটস সে এইটা তিনটা অক্ষ, এটা এক্স অক্ষ, এইটা ওয়াই অক্ষ, আর এইটা জেড অক্ষ। তো দেখতেছো এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এইটা জেড অক্ষ। এখন এইটা হচ্ছে আমাদের ভেক্টরটা, এটা হচ্ছে আমাদের ভেক্টর এ, এই যে এ ভেক্টর। এখন এই যে এ ভেক্টর এই তিনটা অক্ষের সঙ্গে তিনটা কোণ করবে। মনে করো এক্স অক্ষের সঙ্গে সে কোণ করছে থিটা এক্স, ওয়াই অক্ষের সঙ্গে সে কোণ করছে থিটা ওয়াই, আর জেড অক্ষের সঙ্গে সে কোণ করছে থিটা জেড। নিশ্চয়ই বুঝতে পারতেছে এই যে তিনটা অক্ষ এক্স ওয়াই জেড, এই যে মনে করো এ ভেক্টর। তো এই ভেক্টর যদি এরকম কোণাকুণি থাকে, এটা এক্স এর সঙ্গে একটা কোণ করবে, ওয়াই এর সঙ্গে একটা কোণ করবে, জেড এর সঙ্গে একটা কোণ করবে। তাহলে এই যে তিনটা কোণ করছে, তিনটা কোণ বের করতে হবে। অনেক সময় আমাদের ভেক্টরের বিভিন্ন অক্ষের সঙ্গে কোণ নির্ণয় করতে হয়, সো আমরা এই তিনটা কোণ বের করতে চাই। সো আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম ডট গুণন থেকে দুইটা ভেক্টরের অভ্যন্তরীণ কোণ কেমনে নির্ণয় করে। দুইটা ভেক্টরের অভ্যন্তরীণ কোণ এমনি করে নির্ণয় করে। আমরা জানি এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়ালস টু হচ্ছে এ বি কস থিটা, আর এই থিটাটা হচ্ছে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ। তাহলে আমরা যদি থিটা বের করতে চাই, থিটা ইকুয়ালস টু হবে কজ ইনভার্স এ ভেক্টর ডট বি ভেক্টর ডিভাইডেড বাই এ বি এর মান। এটা আমরা সবাই জানি, এটা হচ্ছে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ। তাহলে এখানে একটা ভেক্টর দেওয়া আছে যেটা হচ্ছে এ। এখন মনে করো আমি এক্স অক্ষের সঙ্গে কোণ নির্ণয় করব, তাহলে এ ভেক্টর এবং এক্স অক্ষের সঙ্গে যদি কোণ নির্ণয় করি, এক্স অক্ষ বরাবর একটা ভেক্টর যেটাকে আমরা বি ভেক্টর বললাম, সেটা কি হবে বলো তো? আই ক্যাপ। আমরা জানি এক্স অক্ষ বরাবর একটা ভেক্টর হচ্ছে আই ক্যাপ। আই ক্যাপ দ্বারা বোঝায় এক্স অক্ষ বরাবর ভেক্টর, আই ক্যাপ দ্বারা বোঝায় এক্স অক্ষ বরাবর ভেক্টর। ওকে ফাইন। তাহলে এই দেখো বি ভেক্টরটাকে আমরা ধরবো, আমরা যে বি ভেক্টরটাকে ধরবো আমরা হচ্ছে কি আই ক্যাপ, যেহেতু আমরা এক্স অক্ষের সঙ্গে কোণ নির্ণয় করতে চাই। তাহলে এবার দেখো, এবার কাজ শেষ। তাহলে আমরা প্রথমে দেখতেছো থিটা এক্স বের করব, এক্স অক্ষের সঙ্গে কোণ। তাহলে কজ ইনভার্স নিচে লাগবে মান। এর মান কত বলো? এর মান কত? এ যদি এটা ভেক্টর হয়, এর মান হবে রুট ওভার এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার। এটা হচ্ছে এ এর মান। আমরা মান নির্ণয় করতে জানি, একটা ভেক্টর থাকলে তাদের প্রত্যেকের বর্গের যোগফলের বর্গমূল এটা মান। এটা গেল এ এর মান। এ এর মানের পরে লাগবে হচ্ছে বি এর মান। কত? দেখো বি তো একটা একক ভেক্টর,
আমরা দেখতে পাচ্ছি বি তো একটা একক ভেক্টর, বি ইকুয়ালস টু আই ক্যাপ। একক ভেক্টরের মান কত হয়? 1। আমরা জানি আই একটা আয়ত একক ভেক্টর, এর মান কত? 1। তার মানে বি এর মান 1 ইন্টু 1, এখানে ইন্টু 1। এবার লাগবে এ ডট বি, তাহলে এ এবং বি এর ডট গুণফল, এ এবং বি এর ডট গুণফল, তাহলে এ হচ্ছে গিয়া এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ, আর বি হচ্ছে গিয়া সিম্পলি আই ক্যাপ। এই দুইটাকে যদি আমি ডট গুণ করি, আমরা জানি ডট গুণ যদি করা হয়, ডট গুণ যদি করা হয় সহগগুলার আনুষাঙ্গিক সহগগুলার গুণফলের যোগফল। তাহলে দেখো এখানে আনুষাঙ্গিক সহগ কোনটা? আই এর সহগ এ এক্স, আর এখানে আই এর সহগ 1, তাহলে 1 ইন্টু এক্স গুণ করলে থাকবে শুধুমাত্র এ এক্স। আর দেখো এখানে এ জেড নাই, মানে এখানে জেড নাই, জে নাই, কে নাই, তার মানে এইটার সঙ্গে এখানে 0, এখানে 0। নিশ্চয়ই সবাই বুঝতে পারতেছো, তাই না? খুব কোয়াইট কমন সেন্স, এটাকে এভাবে লিখতে পারতাম 0 জে ক্যাপ প্লাস 0 কে ক্যাপ। তাহলে দেখো এই এ ওয়াই এর সঙ্গে 0 গুণ হলে এখানে 0, এ জেড এর সঙ্গে এখানে 0 গুণ হলে 0, মানে বুঝছি, সোজা জিনিস, সহজে বুঝতেছো। তার মানে এই দুটো ডট গুণফল শুধুমাত্র এক্স। তাহলে উপরে লাগবে কি? ডট গুণফলের মান এ ডট বি, যেটার মান হচ্ছে গিয়া এ এক্স, এটার মান হচ্ছে গিয়া এ এক্স, তাহলে এখানে বসে যাবে এ এক্স। শেষ তো, হয়ে গেল, হয়ে গেল। দেখো এটাকে আমি একটু ক্লিয়ার করে এখানে লিখলে থিটা এক্স ইকুয়ালস টু কজ ইনভার্স, কজ ইনভার্স উপরে কি থাকবে? এ এক্স, উপরে শুধুমাত্র এ এক্স, আর নিচে এই টার্মটা রুট ওভার এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার। তাহলে দেখো খুব সহজ, আমরা এক্স অক্ষের সঙ্গে কোণ নির্ণয় করতে পারবো। এক্স অক্ষের সঙ্গে যদি কোণ নির্ণয় করতে বলে, তাহলে শুধুমাত্র এই এ এক্স অংশটা এখানে বসাই দিব, আর নিচে পুরো ভেক্টরটার মান বসাই দিব। কজ ইনভার্স এক্স অক্ষের সঙ্গে কোণ বললে এ এক্স বসাবো, এ এক্স এর মান এখানে, এবং পুরা এই ভেক্টরটা, যে ভেক্টরটার কোণ বের করতেছি তার মানটা দ্বারা ভাগ করবো কজ ইনভার্স দিয়ে, তাহলে এক্স অক্ষের সঙ্গে কোণ। তাহলে বাকিগুলা কি করার দরকার আছে? বাকিগুলা তো এই প্যাটার্ন থেকেই এসে যাবে। দেখো তো থিটা ওয়াই যখন বের করব কজ ইনভার্স, একই রকম ভাবে ওয়াইয়ের সঙ্গে কোণ বের করলে থাকবে এই সহগটা এ ওয়াই, উপরে থাকবে এ ওয়াই, যেমন এক্স এর সঙ্গে ছিল, দ্যাটস ওয়াই এ এক্স, আর নিচে থাকবে পুরো ভেক্টরের মান রুট ওভার এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার। তাহলে দেখো এই যে এসে গেল ওয়াই অক্ষের সঙ্গে কোণ। এরপর যদি বলে যে জেড অক্ষের সঙ্গে কোণ বের করো, জেড অক্ষের সঙ্গে কোণ বের করো, তাইলে ঠিক তেমনভাবে কজ ইনভার্স জেড অক্ষের সঙ্গে যখন বের করব তখন থাকবে শুধু এই সহগটা, উপরে থাকবে এ জেড, নিচে আসবে রুট ওভার এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার। ডান। তাহলে আমরা তিনটা অক্ষের সঙ্গে কোণ বের করে ফেলতে পারছি, আমরা তিনটা অক্ষের সঙ্গে কোণ বের করতে পারছি, তিনটা অক্ষের সঙ্গে কোণ আমরা বের করে ফেললাম। ক্লিয়ার? একদম ক্লিয়ার হয়ে যাওয়া উচিত, একদম ক্লিয়ার হয়ে যাওয়া উচিত, এটা ডেফিনেটলি তোমাদের কাছে একদম ক্লিয়ার হয়ে গেছে। সো এবার আসো, এবার আসো আমরা যদি একটা অঙ্ক করতে চাই, এখান থেকে ডিরেক্টলি কিন্তু আমরা অঙ্ক করতে পারবো, ফর্মুলা সবাই বুঝছি। আচ্ছা রোদ্দুর কান্দাজ বলছো ভাইয়া এখানে এ ভেক্টর গুণ হলো না কেন আরেকটা ভেক্টরের সাথে? গুণ হয়েছে তো, কি বলে রোদ্দুর কান্ত পাস, এই যে এ ভেক্টরকে আমি বি ভেক্টরের সঙ্গে ডট গুণ করছি না, বি ভেক্টরটাই তো আই ক্যাপ। বুঝতে পারছো নিশ্চয়ই। স্যার হোমওয়ার্ক করে গ্রুপে পোস্ট দিছিলাম, অ্যাপ্রুভ করে নাই, তাই ডিলিট করে দিছি। এটা খুব খারাপ হয়েছে মাসুম বিল্লাহ, তুমি এত কষ্ট করে আপলোড করছো, তোমার এটা অ্যাপ্রুভ করে নাই, এটা খুব খারাপ হয়েছে। যে যাই হোক, তুমি এটা করছো তো করছো, আমি নেক্সট দিন ইনশাল্লাহ দেখবো এগুলো, ঠিক আছে, ফাইন। আচ্ছা ক্লিয়ার, সবাই এটা বুঝছি। এখন যদি অঙ্ক আসে আমরা ডিরেক্ট এটা বসাতে পারবো। যদি অঙ্ক আসে, যদি অঙ্ক আসে লেটস সে এরকম একটা অঙ্ক আসছে, এ ভেক্টর ইকুয়ালস টু 2i ক্যাপ, 2i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস কে ক্যাপ। এখন বলছে অক্ষ ত্রয়ের সঙ্গে কোণ নির্ণয় করো, এই ভেক্টরের অক্ষ ত্রয়ের সঙ্গে কোণ নির্ণয় করতে হবে। তাহলে আমরা এক এক করে কোণটা নির্ণয় করে ফেলি। প্রথমে এক্স অক্ষের সঙ্গে কোণ থিটা এক্স, কজ ইনভার্স উপরে কি যাবে
উপরে কি যাবে? উপরে যাবে হচ্ছে এ এক্স, যেহেতু এক্স অক্ষের সঙ্গে কোণ, তাহলে উপরে আসবে 2, উপরে 2, আর নিচে আসবে পুরা ভেক্টরের মান, মানে 2 এর স্কোয়ার প্লাস -3 এর স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। তাহলে দেখো এখান থেকে আসবে cos ইনভার্স 2 ডিভাইডেড বাই, এটার মান 4 আর এখানে হচ্ছে 9, হলো 13 আর 1 14, তাহলে √14, এখান থেকে একটা অ্যাঙ্গেল বেরোবে, এখান থেকে একটা কোণ বেরোবে, এবং কোণটার মান হবে cos ইনভার্স 2/√14, যেটা হচ্ছে 57.68 ডিগ্রি। এক্স অক্ষের সঙ্গে কোণ গেল এটা। এরপর ওয়াই অক্ষের সঙ্গে কোণ থিটা ওয়াই, এটা হবে cos ইনভার্স। এবার নিব আমরা এখানে 3 -3, কিন্তু দেখো ওয়াইয়ের সঙ্গে এখানে হচ্ছে -3 আর নিচে মান কত? √14ই আসবে। এই পুরা মানটাই তো আবার বসবে, যেটা হবে √14, এই যে সূত্র অনুযায়ী। সবাই নিশ্চয়ই বুঝতে পারো এগুলো, তাই না? ফাইন। তাহলে এটা যদি এখান থেকে আবার ক্যালকুলেশন করি, তাহলে এটার ভ্যালু আসবে cos ইনভার্স -3 ডিভাইডেড বাই √14, এটার ভ্যালু হচ্ছে গিয়া 143.3 ডিগ্রি। দেন থিটা জেড অক্ষের সঙ্গে কোণ cos ইনভার্স, উপরে কি থাকবে এবার 1, কে এর সহগ 1, উপরে 1 আর নিচে √14, তাহলে cos ইনভার্স 1/√14, এটা ক্যালকুলেশন করলে এই ভ্যালুটা আসবে 74.49 ডিগ্রি, 74.49 ডিগ্রি। ওকে, সো ডান, এতটুকু সবাই আমরা বুঝে ফেলছি। ওকে ওকে ফাইন ভাইয়া, এই বি তো আগের হোমওয়ার্কের সাথে উল্লেখ করা ছিল না। এ কি বলো তুই মাঝখান দিয়ে, আমি বুঝি না। আচ্ছা ওকে ভাই, স্প্যামিং করেন না। হ্যাঁ, এটা ঠিকই বলছো, স্প্যামিংই করতেছে আসলে বলতে গেলে, যে উল্টাপাল্টা কমেন্ট, আরে যা যা লেখো না তোমরা মাঝে মধ্যে, দেখলে আমার খুব মন ভালো হয়ে যায়, কিছু ইউনিক টাইপের গালিগালা তো অনেক সময় তোমরা কমেন্টে লিখো, দেখার পরে মনে হয় তোমাদের মতো বয়সে যখন আমি ছিলাম তখন আই ওয়াজন্ট এ গুড গাই, তাই না? আই ওয়াজন্ট এ গুড গাই। তো এইসব গালিগালাজে আই ওয়াজ মানে মাস্টারিং করে রাখছি, মানে এমন এমন সব ইউনিক সব গালিগালাজ আমি পারতাম, এমন এমন ইউনিক সব গালিগালাজ পারতাম, যে আছে না, যে গালি শুনলে মুদ্রা প্রিয় দাঁড়ায় যাবে, যে ভাই এটা কি ইনোভেশন ছিল। তো যাই হোক, অনেকবার তোমরা অনেক সময় যে অশালীল ভাষায় কমেন্টে গালিগালাজ করো, তাই না? সো বন্ধুদের সঙ্গে করো, ক্লোজ গ্রুপে, এটা নেগেটিভ, আই ডোন্ট সাপোর্ট ইট, এটা নেগেটিভ। তা এই ইসে কি বলে, এই কিবোর্ড দিয়ে অনলাইনে এসে গালিগালাজ করে আসলে তুমি কি উদ্ধার করতেছো? আই ডোন্ট নো, হাসি পায়। যাই হোক, ফাইন। আচ্ছা ওকে, আরে চিল ম্যান, গালি দিলে আমি কখনো রাগ করি না, ভার্চুয়ালি কেউ গালিগালাজ করলে আমি কখনো রাগ করি না, তাই না? আমার তখন এইটা মনে হয়, দেখো রাগ করে কারা? বাচ্চা বলাবান রাগ করে, এই গালিগালাজ করছে, রাগ করে। আমি বরঞ্চ এভাবে চিন্তা করি, যে যে এই গালিগালাজটা করলো, ওর 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 জন্য আমার তখন মায়া লাগে। ও যদি প্রপার প্রপার হচ্ছে গিয়া আপব্রিঙ্গিংটা পাইতো, সুন্দর একটা পরিবেশ পাইতো, ও যদি একটা ভালো জগৎ পাইতো, ও যদি আসলে সুন্দর বেড়ে ওঠার একটা পরিবেশ পাইতো, তাহলে কেউ জীবনেও এই ভুল করতো? তোমরা কেউ এটা করবা? তোমরা কেউ করবা না এটা। তো যে করতেছে তার জন্য মায়া লাগে, ইস ভাগ্যিস এই স্টুডেন্টটা যদি আসলে আলোর পথে দেখা পাইতো, যদি সে ভালোর পথে থাকতো, তাহলে ভালো লাগতো না? ভালো লাগতো। ফাইন। ওকে 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 আচ্ছা, এটা এইচএসসি লেভেলের ক্লাস, হ্যাঁ। এই যে আমাদের ক্লাসগুলো হচ্ছে, তোমরা অনেকে এসএসসির আসো, তো আমাদের এখানে যে ক্লাসগুলো, আমি যে ক্লাসগুলো নিচ্ছি, এই ক্লাসগুলো হচ্ছে যারা এইচএসসি 28 হবে, এসএসসি রেজাল্ট দেওয়ার পরে এইচএসসি 28 হবে, তাদের জন্য। অনেকে অনেক সময় কনফিউজ থাকো, ঠিক আছে? ওকে ফাইন। ওকে ওকে ফাইন, গেল এটা। তো আমরা এতটুকু সবাই নিশ্চয়ই ডেফিনেটলি বুঝে নিছি। তো আমরা লাস্ট ক্লাসে বিভিন্ন অক্ষের সঙ্গে কোণ বের করার একটা টাস্ক দিয়েছিলাম, যেটা আজকে থিওরিটিক্যালি আমরা দেখছি,
এবং দেখার পরে আমরা সেই কোণগুলো নির্ণয় করছি। এখন কিছু কথা তোমাদেরকে আসলে বলতে হবে, সেটা হচ্ছে নাম্বার 1 যেটা, বিভিন্ন রকম বই বিভিন্ন প্যাটার্নে লেখা। যেমন কিছুক্ষণ আগেই আমি এই বইগুলো ঘাঁটতেছিলাম, তাই না? যেমন এটা এটা হচ্ছে গিয়ে ইসাক স্যারের বই, এটা হচ্ছে সেলু স্যারের বই, এই যে, তারপরে তপন স্যারের বই এখানে আছে। তো আমি এই বইগুলো দেখছিলাম কিছুক্ষণ আগে, হ্যাঁ। তো দেখার সময় দেখছিলাম কেন, দেখছিলাম এমনি জাস্ট দেখতেছিলাম উল্টা পাল্টা করে। তো তখন যে জিনিসটা সব থেকে বেশি চোখে পড়তেছিল সেটা হলো যে তুমি যদি শুধুমাত্র এইচএসসিতে বইয়ের সঙ্গে ডিরেক্ট মিলায় পড়তে চাও, এইচএসসিতে বইয়ের সঙ্গে ডিরেক্ট মিলায় পড়তে চাও, তাইলে তোমাকে আমি এটা বলতে পারি যে অনেক সময় অনেক কিছু তোমার কাছে মনে হবে মিলছে না, মিলছে না, এরকম অনেক সময় তোমার কাছে মনে হবে। দ্যাটস আ কমন স্টোরি ফর এভরিওয়ান। এরকম মনে হবে, কথা এক একটা বই এক একটা প্যাটার্নে লিখে, একটা ফরমেশনে লিখে, তো কখনো এটা মিলবে না। দ্য মরাল অফ দ্য স্টোরিজ, তাহলে আমরা কীভাবে পড়বো? 9-10-এ তোমাদের একটা অভ্যস্ততা আছে, এইটা আমারও ছিল। সেটা হচ্ছে 9-10-এ যখন আমরা পড়ি তখন একটাই তো বই, সারা বাংলাদেশে সবাই একটাই বই পড়েন এনসিটিভির। তো ওই বইটা আমরা সবাই সুন্দর করে শেষ করি, সবার জন্য একই বই। সো সবার না বুক ওরিয়েন্টেড একটা ব্যাপার থাকে যে বইয়ে যা আছে তাহাই সত্য, ইহার বাইরে কোনো কিছু সত্য না। কিন্তু এইচএসসিতে এসে তুমি এটা জানতে পারবা যে বই 1000টা আছে, এই তোমাদের বই আছে 27টা, যে একটা বই এক এক রকমভাবে লিখছে। তো সব বইয়ের ভিতর থেকে যে অংশটা আছে ওই অংশটাই তোমাকে জানতে হবে, ওই অংশটাই তোমাকে পড়তে হবে। সো দ্যাটস ওয়াই এসএসসি এবং এইচএসসির পড়ালেখার মধ্যে বেশ বড় একটা পার্থক্য আছে পড়ার প্যাটার্নে। তোমাদের জায়গায় যখন আমি ছিলাম, যখন আমার টিচার বলতেছিল তুমি টপিক ওয়াইজ আমি যা যা পড়াই এগুলা দেখো, এবং বইয়ের সঙ্গে তোমার ডিরেক্টলি মিল খুঁজতে হবে না, আমার ক্লাস করে তুমি আসলে জিনিসটা পড়ার চেষ্টা করো, তখন আমি বিরক্ত হয়েছি। তখন আমি প্রথমে ভাবছি যে কী কয়, আসলেই কি সত্য নাকি স্যার এইসব বললে হবে? তো আমি কিছুদিন পর্যন্ত মানি নাই এই জিনিসপত্র, আমি অনেক দিন পর্যন্ত মানি নাই। না মানার ফলে যেটা হয়েছে, পরবর্তীতে যায় যখন কয়েকটা পরীক্ষা হয়েছে 1-1.5 মাস আগায় গেছে, মারা খাইছি, তারপর আমি যা বুঝে গেছি, যে হচ্ছে গিয়া এইভাবে পড়লে প্যারা খেয়ে যাব। স্যার যেমনি করে ভালো করে পড়াচ্ছেন সেমনি করে বুঝি, সেমনি করে আসলে প্রবলেম সলভ করার চেষ্টা করি, এবং সেটা করার পরে আমি দেখলাম যে হ্যাঁ এখন আমি ভালো রেজাল্ট করতে পারতেছি। সো তোমার এই যে প্যাটার্ন চেঞ্জটা, এটা বুঝতে বুঝতেই 1.5 মাস চলে যাবে। এইচএসসিতে এটাই হয়, এসএসসি থেকে এইচএসসিতে উঠলে প্রথমে এটাই হয়। সো আমরা ওই জায়গাটাই আসলে যেন যেন 1.5 মাস 2 মাস সময় নষ্ট না হয় এইচএসসিতে, সেটার জন্যই আগে আগে ভেক্টরটাকে পড়ে রাখতেছি, অ্যাটলিস্ট যেন পড়া প্যাটার্নটা আমরা টোনটা আগে থেকে নিতে পারি। হ্যাঁ তালহা বলছো রেজাল্ট দেয় না এখনো আর ফিজিক্স ক্লাস করতেছি, এক্স্যাক্টলি এইটাই তো তোমার গুড ফিলিং দিচ্ছে, এটাই তো তোমার আগে রাখবে। ওকে ওকে স্যার, আমার আপু তো যখন একটা সরকারি কলেজে পড়তো তখন সেকেন্ড ইয়ার ফার্স্ট ইয়ারে থাকতে সেকেন্ড ইয়ারে পড়া শুরু করছিল, আমরাও তাই করব, সমস্যা নাই, তুমি এত টেনশন করো না। আমরা রেজাল্টই দেয় নাই, আমরা পড়া শুরু করে দিয়েছি ভেক্টর, ভেক্টর অনেকটা পড়েও ফেলছি, তাহলে আমরা কি করবো? আমরা বসে থাকবো সামনে? আমরা সামনে ডেফিনেটলি সিলেবাস আগে আগেই পড়বো, তাই না? তো গেল এটা, সেটা শেষ। এরপর আমরা আজকে ভেক্টরের ভেক্টর গুণন পড়বো, ক্রস গুণন বা ভেক্টর গুণন, ক্রস গুণন, ক্রস গুণন, ক্রস গুণন, এর আরেকটা নাম হচ্ছে গিয়া ভেক্টর গুণন, ক্রস গুণন বা ভেক্টর গুণন। আমরা এটাকে ডট গুণন বা স্কেলার গুণন দেখছি। তো ক্রস গুণন বা ভেক্টর গুণন কি? যদি দুটি ভেক্টরের, যদি দুটি ভেক্টরের, যদি দুটি ভেক্টরের, যদি দুটি ভেক্টরের, যদি দুটি ভেক্টরের গুণফল, যদি দুটি ভেক্টরের গুণফল, গুণফল একটি ভেক্টর রাশি হয়, গুণফল একটি ভেক্টর রাশি হয়, একটি ভেক্টর রাশি হয়, যদি দুটি ভেক্টরের গুণফল একটি ভেক্টর রাশি হয়, ভেক্টর রাশি হয়, ভেক্টর রাশি হয়, তাকে ভেক্টর গুণন বলে, তাকে ক্রস গুণন বা ভেক্টর গুণন বলে। এর মান হবে, এই গুণফলের মান হবে, এই গুণফলের, এই গুণফলের মান হবে, এই গুণফলের মান হবে, এই গুণফলের মান হবে ভেক্টর দ্বয়ের মানের গুণফল
ভেক্টর দ্বয়ের ভেক্টর দ্বয়ের ভেক্টর দ্বয়ের মানের গুণফল মানের গুণফল ভেক্টর দ্বয়ের মানের গুণফল ও এদের এদের মধ্যবর্তী কোণের মধ্যবর্তী কোণের মধ্যবর্তী কোণের মধ্যবর্তী কোণের সাইন এর সাইন এর মানের গুণফলের সমান সাইনের মানের গুণফলের সমান গুণফলের সমান এর দিক ডান হাতে স্ক্রু নিয়ম দ্বারা নির্ধারিত হবে এর দিক যেহেতু গুণফলটা একটা ভেক্টর এর তো শুধুমাত্র মান না মানের সঙ্গে সঙ্গে দিকও থাকবে তাহলে এর দিক এর দিক এর দিক এর দিক এর দিক হবে এর দিক হবে এর দিক ডান হাতি স্ক্রু নিয়ম দ্বারা নির্ধারিত হবে এই নিয়মটা কি এরপর আমরা সেটা জানবো এর দিক ডান হাতি স্ক্রু নিয়ম দ্বারা নির্ধারিত হবে নিয়ম দ্বারা নির্ধারিত হবে নিয়ম দ্বারা নির্ধারিত নির্ধারিত তো হবে ফাইন তো সবাই সংজ্ঞা বুঝে ফেলছি ওকে সবাই সংখ্যাটা নিশ্চয়ই লিখেও ফেলছি দুটি ভেক্টরের গুণফল যদি আরেকটা ভেক্টর হয় তাহলে সেই গুণফলকে আমরা বলবো ক্রস গুণফল এই গুণফলের মান হবে ভেক্টর দুটার মানের গুণফল এবং ওদের মধ্যবর্তী যে কোণ আছে তার সাইনের মানের গুণফলের সমান ওকে ফাইন সো ব্যাপারটা এরকম দেখো লেটস সে আমাদের কাছে দুটো ভেক্টর আছে এটা একটা তল ধরো এটা একটা তল এটা একটা তল এটা একটা তল মনে করো মেঝে হ্যাঁ এখানে দুইটা ভেক্টর আছে এটা এ ভেক্টর আর হচ্ছে এটা বি ভেক্টর মনে করো দুইটা কলম একটা টেবিলের উপরে রাখা আছে ওকে ফাইন তাহলে এই যে ভেক্টর এটা হচ্ছে এ ভেক্টর আর এটা হচ্ছে বি ভেক্টর এবং এদের মাঝের কোণটা হচ্ছে থিটা এখন ক্রস গুণ যখন হবে যখন ক্রস গুণ করব আমরা তাহলে এ ক্রস বি এই যে এ ক্রস বি এভাবে লিখি এবং এর আউটপুট একটা ভেক্টর হবে এর আউটপুট হবে একটা ভেক্টর ওকে ফাইন তাহলে সেই ভেক্টরটার মান কত হবে মান হবে এই দুইটা ভেক্টরের মান এ ইন্টু বি এবং এদের মধ্যবর্তী কোণ কত থিটা এটা সাইনের গুণফল এই যে এ বি সাইন থিটা এইটা হবে ওই ভেক্টরটার মান এটা হচ্ছে এই ভেক্টরটার মান আমরা জানি এই দুটো গুণ করলে একটা ভেক্টর পাবো এবং এইটা হবে ভেক্টরটার মান তাহলে ভেক্টরটার দিক কোন দিক হবে ভেক্টরটার দিক কোন দিক হবে ওকে ফাইন আমরা জানি ভেক্টরের মানের সঙ্গে একটা একক ভেক্টর গুণ করলেই ভেক্টর বোঝায় আমরা এটা সবসময় জানি একটা ভেক্টরের মান থাকে সঙ্গে একটা দিক থাকে দিক মানে একক ভেক্টর তাহলে বুঝতেই পারতেছো এইটা হচ্ছে সেই ভেক্টরটার মান দুইটা ক্রস গুণফল করলে আউটপুটও একটা ভেক্টর এইটা হচ্ছে সেই ভেক্টরটার মান আর এটা হচ্ছে সেই একক ভেক্টর এইটা হচ্ছে ইটা ক্যাপ এটা হচ্ছে একক ভেক্টর এটা হচ্ছে একক ভেক্টর এই একক ভেক্টরটা দ্বারা বোঝায় দিক এই একক ভেক্টরটা দিক বোঝায় এই একক ভেক্টরটা দিক বোঝায় এখন দিকটা কেমনে ঠিক হবে এই ভেক্টরটার দিকটা কোন দিকে হবে তো মনে রাখবা এখানে আমরা বলছি এর দিক ডানহাতি স্ক্রু নিয়ম দ্বারা নির্ধারিত হবে এখন ডানহাতি স্ক্রু নিয়ম কি একটা স্ক্রুকে তুমি বসাবা একটা স্ক্রুকে তুমি ওই দুইটা ভেক্টরের পাদবিন্দুতে বসাবা বসায়া ক্ষুদ্রতম কোণে ঘুরাবা ঘুরাইলে স্ক্রু যদি এন্টি ক্লকওয়াইজ ঘুরে ঘড়ির কাঁটার বিপরীতে তাইলে সেই ভেক্টরের দিক হবে উপরের দিকে আর যদি ক্লকওয়াইজ ঘুরে তাইলে হবে নিচের দিকে তো জিনিসটা কি আমি তোমাদের ছবি এঁকে বোঝাচ্ছি ডানহাতি স্ক্রু নিয়মটা হ্যাঁ ডানহাতি স্ক্রু নিয়ম ডানহাতি স্ক্রু নিয়ম ডানহাতি স্ক্রু নিয়ম ডানহাতি স্ক্রু নিয়ম ওকে তো জিনিসটা কীরকম দেখো এই যে আমি তোমাদের এখনই দেখাই দিচ্ছি বুঝতে কোনো ধরনের অসুবিধা হবে না একবার দেখে নাও বন্ধু ঠিক আছে ফাইন দেখো এইটা এ ভেক্টর এইটা বি ভেক্টর দেখতে পাচ্ছ এইটা হচ্ছে এ ভেক্টর এইটা বি ভেক্টর
তাহলে ডান হাতে স্ক্রু নিয়ম মানে এইখানে একটা স্ক্রু বসাবো, এই যে একটা স্ক্রু রে এখানে বসাইছি, বসায় ঘুরাবো। সো আমরা লেটসে বের করতেছি এ ক্রস বি, আমরা বের করতেছি এ ক্রস বি। তাহলে এ থেকে বি এর দিকে ঘুরাবো, দেখো এ ক্রস বি মানে এ থেকে বি এর দিকে ঘুরাবো। তাহলে ব্যাপারটা এরকম হবে, এই দেখো এ থেকে বি এর দিকে ক্ষুদ্রতম কোণে, আমরা এ থেকে বি এর দিকে তো এই পাশ দিয়েও ঘুরাইতে পারতাম, সেটা তো বৃহত্তম কোণে হয়ে যেত। তো ক্ষুদ্রতম কোণ কোনটা, এতটুকু। তাহলে এ থেকে বি এর দিকে এই দিকে ঘুরাবো। তাহলে চিন্তা করে দেখো, ডান হাত নিবা, ডান হাত, এই যে ডান হাতে স্ক্রু নিয়ম কেন, যে ডান হাত, ডান হাত নিয়ে এ থেকে বি এর দিকে, এই যে আঙুলগুলা এ থেকে বি এর দিকে নিলাম, এই যে দেখো, এই যে এর দিকে রাখছি, ডান হাত নিছি, এর দিক থেকে বি এর দিকে ঘুরাইলে আমার বৃদ্ধাঙ্গুল কোন দিকে, উপরের দিকে না? তাইলে এটা হবে উপরের দিকে, এই দিকটা হবে হচ্ছে গিয়া এই ক্রস গুণফলের দিক। নর্মালি চিন্তা করলেও তুমি দেখতেছো, এই স্ক্রুটা যদি আমি এ থেকে বি এর দিকে ঘুরাই, তাহলে কি এইভাবে ঘুরবে না স্ক্রুটা? দেখো এ থেকে বি এর দিকে এইভাবে ঘুরবে না, এই তলের উপরে আছে। তাহলে এইভাবে ঘোরা মানে কি অ্যান্টি ক্লকওয়াইজ না? খেয়াল করে, এটা কি অ্যান্টি ক্লকওয়াইজ? অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ। সো অ্যান্টি ক্লকওয়াইজ মানে উপরের দিকে। তাহলে এ ক্রস বি, এ ক্রস বি, এই ভেক্টরটা উপরের দিকে। দেখতেছো এই ক্রস গুণফল, এটা একটা ভেক্টর, এইটার দিক হবে উপরের দিকে, মানে ইটা ক্যাপের দিকটা উপরের দিকে। এই যে এখানে যে ইটা ক্যাপ, এই একক ভেক্টরটা হবে উপরের দিকে। যদি এরকম না হয়, এরকম হইতো, লেটস সে এইটা এ ভেক্টর আর এটা বি ভেক্টর, এইটা এ ভেক্টর, এইটা এ ভেক্টর, এইটা বি ভেক্টর। এবার আমরা ঘুরাবো, এ ক্রস বি বের করবো, এ ক্রস বি, এ ক্রস বি, এ ক্রস বি, এ ক্রস বি করবো, এ ক্রস বি। তাহলে এ থেকে বি এর দিকে ঘুরাবো। তাহলে দেখো এ থেকে বি এর, এই যে এ থেকে বি এর দিকে ঘুরাইলাম, এ থেকে বি এর দিকে ঘুরাইলাম। তাহলে এটা কি ক্লকওয়াইজ না? ডেফিনেটলি এটা ক্লকওয়াইজ। দেখতেছো এইভাবে, মানে ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ মানে নিচের দিকে, মানে এই তলের নিচের দিকে হইতো, এই টেবিলের নিচের দিকে। ঠিক আছে, ফাইন। তাহলে এইটা হইতো এ ক্রস বি এর দিক, তখন ইটা ক্যাপটা এইদিকে হইতো। নিশ্চয় সবাই বুঝতে পারছি। তাইলে যাদের ক্রস গুণফল বের করতেছি তাদেরকে আমি ওইখানে একটা স্ক্রু বসায় ঘুরাবো। যদি স্ক্রুটা এমন হয় যে ঘড়ির কাঁটার দিকে ঘোরে, তাহলে নিচের দিকে। যদি ঘড়ির কাঁটা বিপরীতে ঘোরে, তাহলে উপরের দিকে। এইটা ছিল হচ্ছে গিয়ে ক্লক ওয়াইজ, এইটা ক্লক ওয়াইজ ঘুরছে, দ্যাটস ওয়াই ডাউন। ক্লক ওয়াইজ মানেই ডাউন, আর এন্টি ক্লক ওয়াইজ মানেই হচ্ছে গিয়ে আপ। এন্টি ক্লক ওয়াইজ মানেই হচ্ছে গিয়ে আপ হবে। নিশ্চয়ই এটা বুঝে গেছি। ওকে, ফাইন। সো এতটুকু আমরা বুঝে গেছি, এতটুকু আমরা সবাই বুঝে ফেলছি। তাহলে এইখানেও দিকটা এমনি করে বেরোয়। যেমন দেখো এখানে এ ক্রস বি, এই যে এ থেকে বি এর দিকে ক্রস করাচ্ছি, এ থেকে বি এর দিকে ক্রস করাচ্ছি। এটা যদি ক্রস করাই, তাহলে দিকটা কোন দিকে আসবে? দিকটা আসবে তলের উপরের দিকে। দেখো এন্টিক্লকওয়াইজ, নিশ্চয়ই বুঝতে পারতেছো। এইদিকে ঘুরানো মানে এন্টিক্লকওয়াইজ, মানে এ ক্রস বি, এই ভেক্টরটার মান আসবে হচ্ছে গিয়ে উপরের দিকে, উপরের দিকে, মানে এইটা ক্যাপটা উপরে। তো এতটুকু আমরা সবাই বুঝে ফেলছি, এতটুকু সবার বুঝে ফেলার কথা, খুব সহজেই বুঝে গেছি। এসএসসি রেজাল্ট দেবে 10 তারিখে। এসএসসির আগে আমার ক্লাস করতেছি, অনেকে হঠাৎ হঠাৎ করে এই পেজে আসো, এই গ্রুপে আসো, আইসে এই ক্লাস দেখো, দেখার পরে অবাক হও একটু প্রথমে, এই কাদের ক্লাস চলে। সেটা চলতেছে যারা আগত এইচএসসি 28 হবে, যারা আগত এইচএসসি 28 হবে তাদের ক্লাস চলতেছে। হ্যাঁ, যারা সামনে 28 হবে তাদের ক্লাস চলছে এইচএসসি। এখন তারা এসএসসি পরীক্ষা কেবল দিছে। আরও জুনিয়র যারা আছে তাদেরকে বলবো তোমরা জাস্ট দেখতে পারো ক্লাস, না দেখলেও চলবে। আর যারা এসএসসি এইচএসসি 28 হবে 10 তারিখ যাদের রেজাল্ট, তাদের জন্য আমরা ভেক্টর ক্লাসটা নিচ্ছি। আমরা 11 নম্বর ক্লাসে আছি। আচ্ছা ফাইন। তো আমরা ভেক্টরের ক্রস গুণফল বের করে ফেলতে পারছি। ওকে, ভেক্টরের ক্রস গুণফল বের করতে পারছি। তাহলে এখন এই ক্রস গুণফল কেমনে নির্ণয় করে, এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু। ক্রস গুণফল কিভাবে নির্ণয় করে, ঠিক আছে? ক্রস গুণফল কিভাবে নির্ণয় করে? তো ক্রস গুণফল নির্ণয় করার ক্ষেত্রে, ক্রস গুণফল নির্ণয় করার ক্ষেত্রে আমরা এভাবে জানবো, আমরা এভাবে জানবো। প্রথমে আমাদের জানতে হবে আয়ত একক ভেক্টরগুলোর ক্রস গুণফল। আয়ত একক ভেক্টরগুলোর ক্রস গুণফল, আয়ত একক ভেক্টরগুলোর, আয়ত একক, আয়ত, আয়ত একক, আয়ত একক ভেক্টরগুলির, আয়ত একক ভেক্টর
গুলোর আয়ত একক ভেক্টরগুলোর ক্রস গুণফল, ক্রস গুণফল, আয়ত একক ভেক্টরগুলোর ক্রস গুণফল। ওকে ফাইন। দেখো দেখো যে দেখো যে আমরা যদি এইভাবে লিখি আই ক্রস আই, এটা ইকুয়ালস টু না 0 হবে। কেন 0 হবে? আমরা এভাবে লিখতে পারি, দেখো আই ক্রস আই, এই দুইটা ভেক্টর, এটা মান কত হওয়া উচিত? আই আই সাইন থিটা। আমরা এটা দেখছি ক্রস গুণফলের সূত্র অনুযায়ী, এই যে এ বি সাইন থিটা, এ বি সাইন থিটা। তাহলে দেখো এই যে আই ক্রস আই মানে আই আই সাইন থিটা, থিটার ভ্যালু কত? বুঝতেই পারতেছো দুইটাই আই, তার মানে এদের মাঝের কোণ কত হবে? এদের মাঝের কোণ হবে 0 ডিগ্রি, 0 ডিগ্রি। আমরা এটা সবাই জানি, আই এবং আই দুইটাই এক্স অক্ষ বোঝায়, তাহলে এক্স অক্ষের মাঝের কোণ কত? 0। সাইন 0-র মান আবার 0, এটা আমরা জানি সাইন 0-র মান 0। সাইন 0-র মান যদি 0 হয় তাহলে আই ক্রস আই এটা ইকুয়ালস টু 0। তাহলে এটা যদি 0 হয় তার মানে আমরা এটাও লিখতে পারবো জে ক্রস জে, এটাও 0। কত? এদের মাঝের কোনো 0। ঠিক তেমন করে কে ক্রস কে, এটার মানও 0। তাহলে আমরা পেয়ে গেছি যে আই ক্রস আই, জে ক্রস জে, কে ক্রস কে, এই তিনটার মান হবে 0। সেগুলো এমসিকিউ আকারে আসতে পারে। হ্যাঁ, এইগুলোর মান হবে হচ্ছে গিয়া 0, ক্রস গুণফলের মান। এবার আসো বাকিগুলা, বাকিগুলা তো এটা কীভাবে আমরা বের করতে পারি? দেখো বাকিগুলার ক্ষেত্রে এইটা দেখার চেষ্টা করো যে লেটসে আমরা এভাবে দেখবো, কোথায় অক্ষ একে একে বুঝবো, তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে কিন্তু তোমাদের ভিজুয়ালাইজিং পাওয়ার কাজে লাগাইতে হবে। এইখানে যদি মাথা খাটাইতে না পারো তাহলে বুঝবা না কিছু। ফাইন, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এইটা জেড অক্ষ। এখন আমরা আই ক্রস জে করব, আই ক্রস জে, আই ক্রস জে এটা বের করব, আই ক্রস জে। ঠিক আছে, আই ক্রস জে। এখন দেখো আই ক্রস জে সূত্র অনুযায়ী কি হয়? এই সূত্র অনুযায়ী মনে রাখো যে আমরা জানি এ ক্রস বি, এ ক্রস বি ইকুয়ালস টু এ বি সাইন থিটা ইন্টু ইটা ক্যাপ। এইটা হচ্ছে এটার মান, এটা হচ্ছে এটার মান, আর এটা হচ্ছে একটা একক ভেক্টর, এদের ক্রস গুণফলের দিকে একটা একক ভেক্টর। তাহলে এবার দেখো আই এবং জে এদের মান কত? আই এর মানও হচ্ছে 1, জে এর মানও 1। খেয়াল করে দেখো দুইটার মানই 1, দুইটাই তো একক ভেক্টর, এটার মানও 1, এইটার মানও 1। আর এদের মাঝের কোণ কত? 90 ডিগ্রি। আমরা এটা সবাই জানি। আই এবং জে দুইটা তো দুই অক্ষ বরাবর। আই ভেক্টরটা আছে কোন অক্ষে? আই আছে এক্স অক্ষে, আর জে আছে ওয়াই অক্ষে। এদের মাঝের কোণ কত? এক্স ওয়াই এর মাঝের কোণ 90, 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 এক্স ওয়াই এর মাঝের কোণ 90।